চালকের সতর্কতার অভাবে এই দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস দাবি রেল সংশ্লিষ্টদের। স্টেশন মাস্টার ও 2 চালক বরখাস্ত। জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। জাতীয় ঈদগাহে আনা যাবে না ব্যাগ, কোনো দাহ্য বস্তু। চাঁদ দেখা যাওয়ায় আজ ঈদ করছে আফগানিস্তান। 5 দিনের যুদ্ধবিরতি ঘোষণা পাকিস্তানের। কাতারের এলএনজি স্থাপনায় হামলা হলে ইরানের পুরো গ্যাস ক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি সৌদি আরবের। এবং সালার ঐতিহাসিক গোল, চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে কোয়ার্টার ফাইনালে উড়ন্ত লিভারপুল। দুপুর 3টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। বগুড়ার বাগবাড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়ে আহত হয়েছেন শতাধিক যাত্রী। দুপুরের এই ঘটনায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয়দের সহায়তায় শুরু হয় উদ্ধার তৎপরতা। প্রাথমিকভাবে সিগন্যাল অমান্য করার অভিযোগ উঠলেও প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। নওগাঁ প্রতিনিধি আরমান হোসেন রুমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বুধবার দুপুরে বগুড়ার বাগবাড়ি এলাকায় আকস্মিক দুর্ঘটনার কবলে পড়ে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস। এতে লাইনচ্যুত হয় 9টি বগি। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে। বিকট শব্দ শুনে উদ্ধার কাজে এগিয়ে আসে স্থানীয়রা। পরে যোগ দেয় ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্তৃপক্ষ। প্রায় শতাধিক যাত্রীকে ভর্তি করা হয় পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে। সিগন্যাল এখানে দেওয়া ছিল, সেই সিগন্যালটা অমান্য করে গাড়িটা ঢুকে পড়ে। আর আগে থেকে নাকি এখানে আপনার লাইনে কাজ চলতেছিল, দুর্বলতার কারণে ওরা ঠিক করতেছিল। কিন্তু যদিও লাল ফ্ল্যাগ দেওয়া ছিল, তারপরেও তারা আপনার ওই ড্রাইভারটা মানে সিগন্যাল অমান্য করে চলে আসে। সংশ্লিষ্টরা জানায় গেল কয়েকদিন ধরেই বাগবাড়ি এলাকায় রেল লাইন মেরামতের কাজ চলছিল। সেখানে লাল পতাকাও টানিয়ে দেয়া হয় সাবধানতার জন্য। তবে এদিন যাত্রী নিয়ে বাগবাড়ি এলাকায় পৌঁছালে সিগন্যাল মানেনি ট্রেন চালক। এতেই পড়তে হয় দুর্ঘটনার কবলে। আপনারা দেখেছেন যে গতকাল 2টা ট্রেন লাইনচ্যুত হওয়ার পরে রেলওয়ে পার্বতীপুর লোকোমোটিভ শাখা এবং ঈশ্বরদী যৌথভাবে তারা একটা সফল খুব শর্ট টাইমে, যেটা কিন্তু তারা টার্গেট করেছিল 12টার পরে, সেটা কিন্তু 2 ঘন্টা আগেই তারা কাজটা সমাপ্ত করেছে। এই দুর্ঘটনার পরে লাইনচ্যুত বগিগুলো দ্রুত সরিয়ে নিতে ঘটনাস্থলে পৌঁছায় রেলওয়ে ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছায় ঈশ্বরদী থেকে আসা একটি উদ্ধারকারী শক্তিশালী রিলিফ ট্রেন। এরপরই শুরু হয় উদ্ধার তৎপরতা। অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে, আমাদের মন্ত্রণালয়ের নির্দেশে আমাদের পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা আমরা এখানে উপস্থিত হয়ে এই স্যালভেজ ওয়ার্কে সক্রিয় অংশগ্রহণ করেছে এবং আল্লাহর রহমতে আমরা এই 10টা 25-এ রেল লাইন ফিট দিতে পেরেছি সাময়িকভাবে বলতেছি এই কারণে। এখন ফুল স্পিডে ট্রেন চলবে না, ট্রেন আসবে, ট্রেন থামবে এবং স্লো স্পিডে পার হবে এবং গ্রাজুয়ালি রেল লাইনটা ইমপ্রুভ করা হবে। আর আপনারা দোয়া করবেন যেন। এদিকে ট্রেন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে প্রধান পরিবহন কর্মকর্তার নেতৃত্বে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলছে রেলপথ মন্ত্রণালয়। নিউজ ডেস্ক। বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও 2 চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। বলেন, এরই মধ্যে দুর্ঘটনা কাটিয়ে রেল চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভোগান্তির খোঁজ নিয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় যাতায়াত ব্যবস্থায় সর্বোচ্চ সেবা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। হয়েছে আমাদের ট্রেনের, এছাড়া বাকি যে ট্রেনের যে সময়সূচিগুলি ছিল সেগুলি শিডিউল টাইমে ট্রেনগুলি ছেড়ে যাচ্ছে। আর আমরা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে স্টেশন মাস্টার এবং ড্রাইভার 2জনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমাদের ট্রেনের আর সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা দেখছি যে স্বাভাবিকই রয়েছে। এই অবস্থার মধ্যে পার করছি। এছাড়া
রেলের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে রেলের মাঠ পর্যায়ে কর্মকর্তাবৃন্দ সবাই মাঠে সক্রিয় রয়েছেন। কোথাও কোনো ঘটনা হলে আমরা যারা দায়িত্ব রয়েছে আমরাও সার্বক্ষণিক বিভিন্ন জায়গায় যাচ্ছি, যে দেখছি যে আসলে বাস্তবতা কি, এবং যাতে যাত্রীদের সর্বোচ্চ সেবাটুকু নিশ্চিত করা যায় সেই ব্যাপারে আমরা সবাই সক্রিয় রয়েছি এবং সচেষ্ট রয়েছি। অতিরিক্ত যানবাহনের চাপ মহাসড়কের বিভিন্ন জায়গায় ও যমুনা সেতুর উপর একাধিক যানবাহন বিকল হওয়ায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের অন্তত 25 কিলোমিটার এলাকায় থেমে যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কের যমুনা সেতু থেকে করটিয়া পর্যন্ত এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। তবে যানজট নিরসনে মহাসড়কে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী নির্লসভাবে কাজ করছে। সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত যমুনা সেতুর ওপর প্রায় 13টি গাড়ি বিকল ও স্টার্ট বন্ধ হয়ে যায়। এছাড়া সেতুর ওপর গাড়ি থামিয়ে অনেকেই দ্বন্দ্বে জড়ান। এর ফলে মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এছাড়া যানবাহনের অতিরিক্ত চাপ তো আছেই। যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশুরা। গাড়ি না পেয়ে খোলা ট্রাক ও পিকআপে করে বাড়ি যাচ্ছেন যাত্রীরা। এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ ও মহাসড়কে যানবাহন বিকল হয়ে পড়ায় রাত থেকে ভোর পর্যন্ত এই ধীর গতির সৃষ্টি হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সকাল 7টা নাগাদ অনেকটা স্বাভাবিক হয়ে আসে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ঈদের নামাজ আদায় করবেন। প্রধানমন্ত্রীও ঈদের নামাজ আদায়ের সম্মতি প্রকাশ করেছেন। একসঙ্গে 2 ভিভিআইপিকে নামাজ পড়তে দেখা যাবে। তিনি আরও জানান, জাতীয় ঈদগাহে নারী সহ 40,000 মুসল্লির নামাজ আদায় করার সুযোগ থাকবে। নারীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। জাতীয় ঈদগাহে একসঙ্গে 2 জন ভিভিআইপি থাকায় ঈদগাহ ময়দানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঈদগাহে জায়নামাজ, ছাতা, মোবাইল ফোন আনা যাবে, তবে আনা যাবে না ব্যাগ, কোনো দাহ্য বস্তু। বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, পুরো জাতীয় ঈদগাহ ময়দানে সিসি ক্যামেরা থাকবে, কয়েকটি ওয়াচ টাওয়ার থাকবে, সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ঈদ ময়দানে চারদিকে তল্লাশির ব্যবস্থা থাকবে, পুলিশ লাইনিং ব্যবস্থা থাকবে। মূল গেট দিয়ে প্রবেশ করতে হবে। নারীদের প্রবেশের জন্য আলাদা গেটের ব্যবস্থা থাকবে। যদি বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়া থাকে তাহলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 9টায় ঈদের জামাতের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। হয়েছে আরটিভি আরটিভি এটা হলো বড় আরেকটা গাড়ি। ওরে বাবা, দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আফগানিস্তানে বৃহস্পতিবার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। দেশটির তালেবান প্রশাসন বুধবার শেষ রাতে এ ঘোষণা দেয়। আফগান বার্তা সংস্থা খামার প্রেস এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। আফগানিস্তানের সর্বোচ্চ আদালত জানিয়েছেন, দক্ষিণাঞ্চলের হেলমান্দ এবং পশ্চিমাঞ্চলের ফারা ও গোর প্রদেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের সাক্ষ্য যাচাই করে সরকার পরিচালিত চাঁদ দেখা কমিটি এর সিদ্ধান্ত অনুমোদন করেছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বৃহস্পতিবারকে ঈদের প্রথম দিন ঘোষণা করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আফগানিস্তানের সিদ্ধান্তে অন্য মুসলিম দেশগুলোর সঙ্গে ঈদের তারিখে পার্থক্য তৈরি হয়েছে। সৌদি আরব জানিয়েছে, বুধবার দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সেখানে আগামী শুক্রবার ঈদ উদযাপন করা হবে। একই সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং কুয়েত।
এছাড়া তুরস্ক ও অস্ট্রেলিয়া জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী শুক্রবার ঈদ নির্ধারণ করেছে। ইয়েমেন, লেবানন, ফিলিস্তিন, ইরাকেও শুক্রবার ঈদ উদযাপিত হবে। ঈদ উপলক্ষে 5 দিনের জন্য আফগানিস্তানে হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। বুধবার মধ্যরাত থেকে আগামী সোমবার মধ্যরাত পর্যন্ত এই বিরতি কার্যকর থাকবে বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি বলেন, ভ্রাতৃপ্রতিম ইসলামী দেশ সৌদি আরব, কাতার এবং তুরস্কের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পাকিস্তান সতর্ক করে বলেছে, এই সময়ের মধ্যে যদি কোনো আন্তঃসীমান্ত হামলা, ড্রোন হামলা বা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে, তাহলে তারা আবারও পূর্ণ শক্তিতে সামরিক অভিযান শুরু করবে। অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকারও পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। দেশটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই তথ্য জানিয়েছেন। এর আগে গত সোমবার কাবুলে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভয়াবহ হামলায় 4 শতাধিক মানুষ নিহত এবং অন্তত 265 জন আহত হন। প্রায় 2000 শয্যার এই নিরাময় কেন্দ্রটি হামলার সময় নামাজরত মানুষের ভিড়ে পূর্ণ ছিল। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে নতুন করে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি কাতারের এলএনজি স্থাপনাগুলোতে আবার হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের সাউথ পারস গ্যাস ক্ষেত্র পুরোপুরি ধ্বংস করে দেবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, সাউথ পারস গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের সাম্প্রতিক হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র আগে থেকে কিছুই জানত না, এমনকি কাতারও এই বিষয়ে অবগত ছিল না বলেও দাবি করেন তিনি। ট্রাম্প আরও বলেন, ইসরায়েলের এই গ্যাস ক্ষেত্রে হামলা চালাবে না যদি না ইরান নিরীহ কাতারের ওপর আক্রমণ চালায়। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই ধরনের পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সহায়তা থাকুক বা না থাকুক এমন শক্তি প্রয়োগ করবে যা ইরান আগে কখনো দেখেনি। ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্টা আঘাতে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি স্থাপনার লক্ষ্যবস্তু। এতে কেবল ক্ষয়ক্ষতি নয়, পুরো অঞ্চলের বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাল্টাপাল্টি হামলা ও কূটনৈতিক প্রতিক্রিয়ায় পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের গ্যাস ক্ষেত্রে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এতে লক্ষ্যবস্তু করা হয়েছে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের একাধিক জ্বালানি স্থাপনা। ইরানের এই কঠিন প্রতিশোধ গ্রহণের পদক্ষেপে পুরো অঞ্চলের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ইরানের হামলায় কাতারের প্রধান গ্যাস ক্ষেত্র রাস লাফান ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এর প্রতিক্রিয়ায় কাতার তাদের দেশ থেকে ইরানি সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের অবিলম্বে বহিষ্কারের নির্দেশ দিয়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত আবুধাবির হাবশান গ্যাস স্থাপনা বন্ধ করে দিয়েছে। সৌদি আরবের 2টি তেল শোধনাগারেও হামলার খবর পাওয়া গেছে। রিয়াদ এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের উপর অবশিষ্ট সামান্যতম বিশ্বাসও এখন সম্পূর্ণরূপে ধূলিসাৎ হয়ে গেছে। এর আগে ইরানের বন্দর আনজালি নৌঘাঁটি এবং সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলা চালায় ইসরায়েল। এই ঘটনার পর ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, এর ফল হবে অনিয়ন্ত্রণযোগ্য, যা পুরো বিশ্বকে গ্রাস করতে পারে। এই হামলার কঠিন প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, আমেরিকান জায়ানবাদী শত্রুরা আমাদের অর্থনৈতিক অবকাঠামোতে আঘাত হেনেছে। আমরা এর উৎসস্থলে আঘাত হানার পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর জ্বালানি অবকাঠামোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছি। ইরানের অভ্যন্তরীণ গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরাকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, তাদের প্রয়োজনীয় গ্যাস ও বিদ্যুতের 1/3 ইরান থেকে আসত। সরবরাহ বন্ধ হওয়ায় দেশটিতে ভয়াবহ লোডশেডিং ও বিদ্যুৎ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। ইরান এরই মধ্যে উপসাগরীয় অঞ্চলের আরও 5টি গুরুত্বপূর্ণ স্থাপনা খালি করার নির্দেশ দিয়েছে, যার মধ্যে রয়েছে সৌদি আরবের সামরেফ শোধনাগার ও আল জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, আমিরাতের আল হাসান গ্যাস ক্ষেত্র এবং কাতারের মাসাইদ হোল্ডিং ও রাস লাফান। সাধারণ নাগরিকদের এই এলাকাগুলো থেকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে আইআরজিসি। এদিকে ইসরায়েলের ভেতরে ইরানের পাল্টা হামলায় তেল আবিব এবং অধিকৃত পশ্চিম তীরে অন্তত 4 জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
এদিকে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষিতে প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, পরিস্থিতি বিবেচনায় তাদের সামরিক ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে। বৃহস্পতিবার রিয়াদে প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। প্রিন্স ফয়সাল বলেন, ইরান হামলার মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, তবে সৌদি আরব এ চাপের কাছে নতি স্বীকার করবে না। তিনি বলেন, এই চাপ উল্টো ফল বয়ে আনবে। প্রয়োজন হলে তারা সামরিক পদক্ষেপ নিতে পারেন, এ অধিকার তার আছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, ইরানের হামলা সহ্য করার ধৈর্যেরও একটি সীমা রয়েছে, তবে ইরানের উচিত দ্রুত তাদের কৌশল পুনর্বিবেচনা করা। এদিন ইরানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হামলা চালানোর অভিযোগও তোলেন তিনি। তার কথায়, বিভিন্ন হামলার লক্ষ্যবস্তু নির্ভুলতা দেখে বোঝা যায় এগুলো আগে থেকে পরিকল্পিত ও সুসংগঠিত ছিল। এবারে খেলার খবর। চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লিভারপুল। বুধবার অ্যানফিল্ডে গ্যালাতাসারেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ২ লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে জয় তুলে নেয় তারা। আর এই ম্যাচে ইতিহাস গড়েছেন মোহাম্মদ সালাহ। মিশরের তারকা ফরওয়ার্ড সালাহ নিজের ৫০তম চ্যাম্পিয়ন্স লিগ গোল করে নতুন মাইলফলক স্পর্শ করেছেন। তিনি এখন প্রথম আফ্রিকান খেলোয়াড় যিনি এই প্রতিযোগিতায় ৫০ গোলের কীর্তি গড়লেন। প্রথম লেগে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকায় এই ম্যাচে চাপ নিয়ে মাঠে নামে লিভারপুল। তবে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রাখে স্বাগতিকরা। এর ফলও আসে ২৫ মিনিটে, যখন ডমিনিক সবজলাই দুর্দান্ত এক গোল করে সমতায় ফেরান দলকে। অ্যানফিল্ডে প্রায় ৬১,০০০ দর্শকের সামনে দারুণ এক পরিবেশে খেলেছে লিভারপুল। শুরু থেকেই তাদের আগ্রাসী চাপ এবং দ্রুতগতির আক্রমণে দিশেহারা হয়ে পড়ে প্রতিপক্ষ। এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে প্যারিস সেন্ট জার্মের মুখোমুখি হবে লিভারপুল। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চালকের সতর্কতার অভাবে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস, দাবি রেল সংশ্লিষ্টদের। স্টেশন মাস্টার ও ২ চালক বরখাস্ত। জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। জাতীয় ঈদগাহে আনা যাবে না ব্যাগ, কোনো দাহ্য বস্তু। চাঁদ দেখা যাওয়ায় আজ ঈদ করছে আফগানিস্তান, ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা পাকিস্তানের। কাতারের এলএনজি স্থাপনায় হামলা হলে ইরানের পুরো গ্যাস ক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি সৌদি আরবের। এবং সালার ঐতিহাসিক গোল, চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে কোয়ার্টার ফাইনালে উড়ন্ত লিভারপুল। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।